মাংস পচা গন্ধে গা গুলিয়ে ওঠে। চাপ চাপ অন্ধকার জমে আছে এদিকে সেদিকে, পুরো জমাট বাঁধা অন্ধকার নয়, নদীর ওপারে জমতে থাকা কালো মেঘের বুক চিরে খেলে যাওয়া বিদ্যুতের ঝলকে এপারেও খেলতে থাকে নীলাভ আলো ছায়ার মায়া। চারিদিক অস্বাভাবিক নিস্তব্ধ, কেবলমাত্র নদীর এক টানা কুল কুল ধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। ডান দিক থেকে একটা দমকা বাতাস মাঝে মাঝেই বয়ে আনছে মাংস পোড়ার কটু গন্ধ। সেদিকের গাছের গা চুইয়ে একটা কম্পমান হলুদ আলো আসছে। সেই আলোয় দেখা গেল সামনের জমাট বাঁধা অন্ধকারটার উপর একটা দেহ ঝুঁকে আছে, মানুষের দেহ। মাথা না দেখা গেলেও পিঠের ওপরে উঁচু হয়ে থাকা শিরদাঁড়াটা স্পষ্ট, স্থির, নিশ্চল দেহ। মৃত কি না, উবু হয়ে বসে থাকা দেহটার ডান হাত আস্তে আস্তে উঠে আসছে মুখের কাছে। প্রায় অস্ফুটে একটা কচমচ শব্দ। কিসের শব্দ? কোনো কিছু চিবানোর? কি কি খাচ্ছে ও? মরা? হ্যাঁ, তাই তো। সামনের অন্ধকারে মিশে থাকা যে জিনিসটা থেকে মানুষটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেটা তো একটা মৃতদেহ। আর সেই মৃতদেহটার পচা গন্ধই নাকে ধাক্কা মারছে। সহসা পেছনে একটা ভারী পায়ের শব্দ। কোনো চতুষ্পদ কি? এই প্রাচীন শ্মশান ভূমিতে কুকুর, বেড়াল, শেয়াল কোনো চতুষ্পদেরই অভাব নেই। না, এই শব্দটা কোনো চতুষ্পদ নাকি দ্বিপদ প্রাণীর তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে পায়ের শব্দটা এবার আরো কাছে। চকিতে সামনের মানুষটা পেছনে মুখ ঘোরায়। মাথার উপরের জটার জাল থেকে কয়েকটা চুলের ঝুড়ি এসে দাঁড়িয়ার গোফের জঙ্গলে হারিয়ে গেছে। এর বাইরে মুখটা স্পষ্ট নয়। গম্ভীর আওয়াজটার শেষের শব্দগুলো চাপা পড়ে যায় একটা কান ফাটানো বাজের শব্দে। আর তার সাথে সাথেই নীলাভ সাদা আলোতে মণিকর্ণিকারে শ্মশানের চারদিক ঝলসে গেল। যখন আমরা কোনো কিছু আমাদের ইচ্ছে শক্তির সবটুকু দিয়ে চাই, যখন মনে হয় সেই জিনিসটা ছাড়া জীবনের সব সুখ, সব মুহূর্ত বৃথা, তখন সেটাকে পাওয়ার চাহিদা আমাদেরকে অন্ধ করে দেয়। আমরা বুঝতেও পারি না যে কখন আমরা সেই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি কোনো অজানা চোরাবালির অতলে। কখন ভয়ঙ্কর বিপদ এসে গ্রাস করছে আমাদের একটু একটু করে। মৃত্যু এসে কড়া নাড়ছে আমাদের দরজায়। আজ সেই রকমই এক অদ্ভুত কাহিনী শোনাবো তোমাকে। আর একটা কথা, খুব ভালো করে শোনো গল্পটা, একদম মন দিয়ে। খেয়াল রাখো গল্পের প্রত্যেকটা খুঁটিনাটি, কারণ আজ গল্পের শেষে তোমার জন্য থাকবে একটা ছোট্ট চমক। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের গল্প। সৌরভ আঢ্যর লেখা নিয়োগ। গল্প পাঠে আমি রণদীপ এবং অর্পণ। সমস্ত এডিটিং, শব্দগ্রহণ এবং পরিচালনায় ইন্দ্রজিৎ। আর গল্পটার যে অসাধারণ কভারটা দেখছো, সেটা ডিজাইন করেছে আমাদের অভিব্রত। শুরু হচ্ছে সৌরভ আঢ্যর লেখা নিয়োগ। একটা লেবু চা খেলে বেশ হতো। মাথাটা অনেকক্ষণ ধরেই দপ দপ করছে সে করে।
কিন্তু চা খেতে গেলে পেছনের পকেট থেকে মানি ব্যাগটা বের করতে হবে, আর তাতে তৃণার ঘুমটা ভেঙে যেতে পারে। মাথাটা একটু ঘুরিয়ে তৃণার দিকে তাকায় শেখর। খোলা জানালা দিয়ে ছুটে আসা বাতাসের দুষ্টুমিতে মুখের ওপর একগোছা চুল যেন ঝাঁপিয়ে পড়েছে। ডান হাতটা দিয়ে বাঁ কাঁধে এলিয়ে থাকা তৃণার মুখ থেকে চুলের গোছাটা সরিয়ে দেয় শেখর। এক দৃষ্টিতে চেয়ে থাকে খানিকক্ষণ। 10-10টা বছর যেন স্রোতের মতো বয়ে গেছে ওর ওপর দিয়ে। কলেজের যে প্রাণ চঞ্চল ছটফটে সুন্দরী মেয়েটাকে দেখে ভালো লাগায় ভালোবাসায় হাবুডুবু খেতে খেতে একদিন বিয়ের প্রস্তাব দিয়েছিল শেখর, সেই মেয়েটা যেন চোখের নিচের বিনিদ্র রাত্রির একরাশ কালো কালির মধ্যে কোথায় চাপা পড়ে গেছে। ক্লান্তি, একরাশ ক্লান্তি যেন চোখের কোণের অকাল বলি রেখায় ভর করেছে। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শেখরের বুক চিরে। কি করবে তাহলে? শেষে কি অন্য কোনো মেয়ে হলে হয়তো এতদিনে ওকে ছেড়েই চলে যেত, হয়তো সেটাই ঠিক ছিল। আচ্ছা, সমস্যাটা যদি তৃণার হতো, তাহলে শেখর কি করত? পারত কি তৃণার মতো ভালোবাসার নিবিড় আবেশে ওকে এইভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে? হয়তো পারত না। যদি পুরুষেরা এভাবে বাঁধতে পারত, তাহলে নিজেদের শারীরিক সমস্যা না থাকলেও অনেক তৃণাকেই বাঁজা অপবাদে নিয়ে এভাবে অকালে হারিয়ে যেতে হতো না। অথচ অনেক ক্ষেত্রেই সমস্যাটা কিন্তু শুধুমাত্র পুরুষদেরই থাকে। এই যে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য বধূ হত্যা করা হয়, সেই সন্তান পুরুষ হবে কি মেয়ে হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে পুরুষ ক্রোমোজোমের ওপর। কিন্তু তার দায়ভারও মেয়েদের ওপরেই চাপিয়ে কন্যা ভ্রূণ, কন্যা সন্তান মেরে ফেলা হয় নির্দ্বিধায়। ভেবেও দেখা হয় না যে নারী ছাড়া সংসার বা পৃথিবী কেবলমাত্র শূন্য, জাস্ট শূন্য। না, ছেলে বা মেয়ে নয়, একটা সন্তান, কেবলমাত্র একটা সন্তান চাই তার। না হলে এই জীবনটা অন্তঃসার শূন্য মনে হচ্ছে। কেবলমাত্র পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনেরাই নয়, এখন তো পরিবারের সবাইও কম বেশি কথা শোনাচ্ছে। শুধু তাই নয়, আরও একটা জিনিস শেখর আস্তে আস্তে বুঝতে পারছে। এখনো অবধি তৃণা ওকে ভালোবাসায় বেঁধে রাখলেও সেই বাঁধনও যেন আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। শেখরের ভয় লাগে, যদি কোনোদিন এই বাঁধনটা ছিঁড়ে যায়। হ্যাঁ, শেখর আর ভাবতে পারে না। চোখ দুটো জানালার বাইরে স্থির। তৃণাকে ছুঁয়ে আসা বাতাস তার উপর আছড়ে পড়ছে। কয়েকদিন আগেই রাতের নিভৃত শয্যায় সে খুব মৃদু স্বরে বলেছিল অ্যাডাপ্টেড চাইল্ডের ব্যাপারে। সে নিজেও যে মনে মনে খুব বেশি রাজি তা নয়, তবুও বলেছিল। চকিতে উঠে বসেছিল তৃণা, তারপর কেটে কেটে জানিয়েছিল অন্যের সন্তানকে নিজের বলে সে কিছুতেই মানতে পারবে না। কিন্তু কি করবে এবার? আজকেই তো ডাক্তার বলে দিল যে শেখরের যে শারীরিক সমস্যা তাকে বলে অলিগোস্পার্মিয়া, অর্থাৎ স্পার্ম কাউন্ট অনেক কম। স্পার্ম না থাকাকে বলে অ্যাজোস্পার্মিয়া, আর সিমেন না থাকাকে বলে অ্যাসপার্মিয়া। শেখরের সিমেন আর স্পার্ম দুটোই রয়েছে, কিন্তু স্পার্মের কাউন্ট অনেক কম। আর সব থেকে বড় যে সমস্যাটা হলো সেটা হলো সব প্রসেস অ্যাপ্লাই করেও শেখরের স্পার্ম কাউন্ট কিন্তু বাড়েনি। এবার আর কোনো প্রসেস বাকি নেই শেখরের স্পার্ম কাউন্ট বাড়ানোর। তাহলে এখন একমাত্র উপায় স্পার্ম ডোনারের খোঁজ করা। কিন্তু তৃণা কি রাজি হবে? কে জানে। ডাক্তারের চেম্বারে বসে তৃণার মুখ পড়তে পারেনি ও। স্পার্ম ডোনার মানে তো অন্যের ক্রোমোজোমের জাত। যদিও তৃণার তাতে ভাগ থাকবে, কিন্তু তৃণা রাজি হলেও তাতে যে সন্তানটা আসবে সেটা শেখরের থাকবে কি? অ্যাডাপ্টেড চাইল্ডের সাথে তাহলে আর পার্থক্যটা কোথায়? হ্যাঁ, নিজের অক্ষমতা, এছাড়া আর কি বা বলা যায়। চোখের জল লুকাতে শেখর অন্যদিকে মুখ ঘোরায়। ছেলেদের চোখে জল আসতে নেই, লোকে হাসে। হয়তো সেই জলে ভেসে ওঠা নিজের প্রতিবিম্বটাও মুচকি হাসে। আর সত্যি কি
কোনো উপায় নেই নিজেকে পিতৃত্বের উপযুক্ত করে তোলার? হঠাৎ মনে হয় এই যে ট্রেনের কম্পার্টমেন্টে এত এত জ্যোতিষী, জিন সাধক, তান্ত্রিক বা সেক্সোলজিস্টের বিজ্ঞাপন, এরা এরা কি পারবে তাকে পিতৃত্বের অমর আস্বাদন দিতে? একবার যাবে কি এদের কাছে? শেখরের বিজ্ঞানসম্মত মন দোলাচলে দুলতে শুরু করে। যে তান্ত্রিকের বিজ্ঞাপন নিউজ পেপার বা টিভি স্ক্রিনে ফুটে উঠলে সে অবিশ্বাসের হাসি হাসে, হ্যাঁ, শেষে তাদের কাছে যেতে হবে। ক্ষতি আর কি আছে? এত এত ডাক্তারের চেম্বারে তো বিয়ের প্রথম 2-1 বছর বাদ দিলে আজ কম বার গেল না। দিল্লি, কলকাতা, মুম্বাই কোনো জায়গায় বাদ গেল না। আরামবাগ থেকে বলা যায় প্রতি সপ্তাহেই সে আর ত্রিনা ছুটে গেছে কোনো না কোনো ডাক্তারের কাছে। যত রকমের মেডিকেল টেস্ট, যত রকমের পদ্ধতি আছে, সবেরই তো গিনিপিগ হয়েছে সে। লাভ কি কিছু হয়েছে? লৌকিক বিজ্ঞান এসব যেখানে হার মানল, সেখানে ক্ষতি কি অলৌকিকের কাছে মাথা নোয়াতে? বুক পকেটে রাখা মোবাইলটা বের করে শেখর। ট্রেনের দোদুল্যমান কামরায় তার সিটের অপর দিকের দেওয়ালে আটকে থাকা একটা পোস্টারের ছবি তুলে নেয়। আর অন্য কোথাও না ঘুরে এখানেই আসুন। কাজ না হলে পয়সা ফেরত। আপনি কি সন্তান ধারণে অক্ষম? শীঘ্র পতন, ধাতু দুর্বল, ইন্দ্রিয় বাঁকা, ছোট, দৃঢ় হয় না, শুক্রাণু কম? আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? সহবাসে আপনার সঙ্গী কি অতৃপ্ত? তাহলে আজই যোগাযোগ করুন তারাপীঠের মহা শ্মশানের পঞ্চমুণ্ডী আসনে বসে সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষবিদ্যায় গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ভৈরব আচার্যের সঙ্গে। জিন দ্বারা মায়াবী বশীকরণ করা হয়। ব্যর্থ প্রেম, বিদ্যা, বিবাহ, ব্যবসা, শত্রু দমন সহ যে কোনো সমস্যায় তাৎক্ষণিক কাজ হয়। সন্তানহীন দম্পতি সত্বর যোগাযোগ করুন। দক্ষিণা 143 টাকা মাত্র। চেম্বার হাওড়া ময়দান, শিয়ালদা, বর্ধমান, মেচেদা এবং ব্যারাকপুর। মোবাইলে স্ক্রিনে ভেসে ওঠা বিজ্ঞাপনটার দিকে আর একবার দেখল শেখর। শুক্রাণু কমের ব্যাপারটা উল্লেখ আছে, কিন্তু এইবার কোথায় যাবে? মেচেদা স্টেশনের ওভারব্রিজ থেকে বেরোনোর মুখে যে ফলের দোকানগুলো আছে সেখানেই থমকে দাঁড়িয়ে আছে সে। সামনে হলদিয়া, দীঘা, তমলুক, মেদিনীপুর, হাওড়া যাওয়ার বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তাদের কন্ডাক্টর এক নাগাড়ে চিৎকার করেই চলেছে। একটা ট্রেকার বাদুর ঝোলা অবস্থায় প্রায় দুলতে দুলতে বেরিয়ে গেল। সামনে কতগুলো হোটেল, স্টুডিও আর দোকানপাট, আর তার মাথার উপর দিয়ে কোলাঘাট থার্মাল প্ল্যান্টের 3টে বড় চিমনি এবং 3টে ছোট চিমনি উঁকি মারছে। তার মধ্যে দুটো দিয়ে গলগল করে সাদা ধোঁয়া বেরোচ্ছে। একটা ছোট বাচ্চা এক নাগাড়ে বলেই চলেছে, কাকু 3 দিন কিছু খাইনি, কিছু টাকা দিন না। শেখরের কি মনে হলো পকেট থেকে পার্সটা বার করে 5টা টাকা দিল। আরে ঠিক সময় সন্তান হলে তারও হয়তো এরকম একটা সন্তান থাকতো। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শেখরের বুক চিরে। না, আর একবার ঠিকানাটা ঠিকমতো জানতে হবে। অ্যাডে দেওয়া মোবাইল নাম্বারটা আর একবার ডায়াল করে সে। টোটোটা ঠিক যেখানটাতে নামালো তার সামনেই একটা বিশাল পুকুর, তবে জল দেখার উপায় নেই। পুরোটাই সবুজ কচুরিপানায় ঢাকা। মাঠ বলে সহজেই ভুল হতে পারে। ঠিক জায়গায় এলাম তো? কিছুই তো লেখা নেই, কোনো পোস্টার বা ফ্লেক্স অব্দি নেই। গুরুদেবের কাছে এসছেন তাই তো? কথাটা শেখরের ডান দিক থেকে ভেসে আসে। একজন লাল পাঞ্জাবি পরা সাধু, মুখে দাঁড়ি, কপালে লাল হলুদের তিলক। শেখর মাথা নেড়ে সম্মতি জানায়। সাধু তার পিছু নেয়ার জন্য ইঙ্গিত করে। সামনের বাড়িটার ডান দিকে যে একটা সরু গলি ছিল শেখর এতক্ষণ খেয়ালই করেনি। গলিটা এতটাই সরু যে সেখান থেকে একজনেরও ঠিকমতো চলা মুশকিল। গলিটা যেখানে শেষ হয়েছে তার ঠিক সামনেই একটা ভাঙাচোরা কাঠের দরজা। কোনো এককালের আলকাতরা সময়ের স্মৃতি বহন করছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে তারা। একটা উঠান, তার একদিকে একটা বেলগাছ উঠে গেছে, অপর দিকে টানা বারান্দা, পরপর দুটো ঘর। দরজাগুলোর অবস্থা বাইরেটার থেকে একটু ভালো।
তারই একটা ঠেলে সাধু ভেতরে ঢোকার জন্য ইঙ্গিত করে। বেটা, আমি তো তোরই প্রতীক্ষা করছিলাম। আমি জানতাম তোকে আমার কাছে আসতেই হবে। 6 বছর বিয়ে হয়ে গেল, কোনো সন্তান হলো না। তোকে তো আমার কাছে আসতেই হতো। আমি দেব তোকে সন্তান, তুই বাবা হবি। একটা গম্ভীর গলার স্বরে গম গম করে উঠল লালচে সবুজ আলোয় মাখা আধো অন্ধকার ঘরটা। কথাটা আসছে কোন দিক থেকে? উনি জানলেন কি করে যে শেখরের 6 বছর বিয়ে হয়েছে? শেখর সামনে চোখ চালিয়ে খোঁজার চেষ্টা করে শব্দের উৎসকে। ও বাঁহাতে একটা ছোট দরজা, সেটা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখে সামনে একটা পঞ্চগুঁড়ির ষড়ভুজ মণ্ডল, আর তার উপর একটা মরার খুলি আর কতগুলো হাড় রাখা। আর এই ষড়ভুজ মণ্ডলের উল্টো পিঠে লাল বস্ত্র, মাথায় লাল কাপড়ের ফেটটি, কপালে লাল সিঁদুরের মাখামাখি হওয়া তান্ত্রিক ভৈরবাচার্য। বস, তোর কাম কাজ ঠিকঠাক চলছে তো? রঙের কোম্পানির ওই কি যেন বলে, মার্কেটিং ম্যানেজার না তুই? বাবা, আপনি জানলেন কি করে? আমি তো ফোনে নিজের পরিচয় দিইনি। শেখরের কণ্ঠে আবেগ স্পষ্ট। বাবাকে তুই বলবি আর তারপর বাবা জানবে? ওরে বোকা, আমি সব জানি, আমি সব বুঝি রে। তোদের দুঃখ দূর করতেই তো তারাপীঠের পঞ্চমুণ্ডির আসন ছেড়ে আমার উঠে আসা। ভৈরবাচার্য এবার পাশে লাল হয়ে জ্বলতে থাকা ধুনুচিটার দিকে এক মুঠো ধুনো ছুঁড়ে মারেন। দপ করে জ্বলে ওঠে ধুনুচিটা। বাবা, একটা সন্তান বাবা। শেখর প্রায় উপুর হয়ে পড়ে ভৈরবাচার্যের পায়ের কাছে। ওরে হবে হবে, তোরও একটা ফুটফুটে ছেলে হবে, আমি দেখতে পাচ্ছি। বাবা বাবা, কি করতে হবে বাবা? তার জন্য আমাকে কি করতে হবে? আবার তান্ত্রিক ভৈরবাচার্যের গলা ভেসে আসে। তার চোখের তারায় ধুনুচির লালচে হলুদ শিখাটা যেন মৃদু মৃদু দুলছে। কি দাদা, কোনো কাজ হলো? বক্তা উৎসুক কণ্ঠে তাকিয়ে থাকলেও শ্রোতা নিরুত্তর, চুপ করে মাথা নামিয়ে বসে। ও দাদা, আপনাকেই বলছি, গত 7 মাস ধরে তো কমবার আসলেন না, কাজ হলো? শেখর মাথা তুলে দেখে একজন খয়াটে চেহারার ভদ্রলোক বসে। পান আর গুটখার ছোপ ধরা দাঁতগুলো যেন একটু বেশি বিকশিত হলো, কিন্তু পোশাক আশাকে সাচ্ছল্যের চিহ্ন রয়েছে। আমাকে বলছেন? হ্যাঁ দাদা, আপনি ছাড়া তো আর কেউ নেই। বলুন। শেখরের কণ্ঠ যেন বহু দূর থেকে ভেসে আসে। বলছি, আপনি যে এতদিন ধরে ত্রান্তিকের কাছে যাচ্ছেন, কোনো লাভ হলো? ভদ্রলোকের কণ্ঠে এবার যেন একটু ব্যঙ্গের আভাস। না, এখনো তো বলছে তো আর একটা যোগ্য, মানে ওই কি পুত্রষ্টি না কি যেন একটা। যত সব রাবিস, কত খসেছে এতদিন? মানে ওই এখন অবধি 60 মতো, ওই যোগ্যটা করতে আরো 30। বলেন কি মশাই, আপনার লাখের গল্প করছেন? হ্যাঁ, কি আর করা যাবে, ওই ডাক্তারের কাছে তো। তা আপনি যে এতদিন ধরে এই ভণ্ড ত্রান্তিকের কাছে চক্কর কাটছেন, ম্যাডাম জানে? ম্যাডাম মানে বউ? না, ত্রিনাকে এখন অবধি কিছু বলে উঠতে পারেনি শেখর। কিছুক্ষণ দুপক্ষই চুপ। ভদ্রলোক এবার শেখরের দিকে একটু হেলে আসে, তারপর চাপা কণ্ঠে বলে, দাদা, সেক্স রিলেটেড নাকি? ওই মানে বাচ্চা টাচ্চা? শেখর কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে, মাথাটা নিচের দিকে। এই সব কথা অচেনা অজানা মানুষকে বলার কোনো মানেই হয় না, কিন্তু বুকের ওপর যে জগদ্দল পাথরটা ধীরে ধীরে আস্তে আস্তে আরও চেপে বসছে, সেটার থেকে মুক্তি কোথায়?
চেনা জানা পরিবেশে এসব কথা কেবল ভবিষ্যতের পরনিন্দা পরচর্চার খোরাক। বন্ধু বান্ধবও সেভাবে নেই তার। আড্ডা, ক্লাব এসব তো বহু বছর আগেই ছেড়েছে, তাই বন্ধুও হারিয়েছে সময়ের সাথে সাথেই। আর যে কজন বন্ধু নামধারী ব্যক্তি রয়েছে তাদের কাছে এই সব গল্প হাসির খোরাক। চোখের জমতে থাকা জলটা যেন আর বাঁধ বাঁধতে চাইছে না। এই অচেনা অজানা ব্যক্তির কাছে বুকের মধ্যে জমে থাকা নির্বাক কথাগুলো যেন নোনা জল হয়ে বেরিয়ে আসতে চাইছে। বুঝেছি দাদা, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। ও সমস্যা আমারও ছিল। আমি ওই তান্ত্রিকের কাছে অনেক চক্কর কেটেছি, কিন্তু আপনার মতো এত খসেনি। ভদ্রলোক নরম গলায় বলে। শেখর ধীরে ধীরে মাথা তোলে। চোখের চাপা জলে কতগুলো প্রশ্ন যেন ভিড় করে আছে। এইবার ভদ্রলোক একটু চুপ করে থাকে, তারপর কোনো গোপন রহস্য বলছে এমনভাবে বলে, হরি বাবা রুদ্রনাথ আমার দুঃখ দূর করে দিয়েছেন। বলেই হাত দুটো জড়ো করে কোনো অচেনা ব্যক্তির উদ্দেশ্যে প্রণাম জানায়। অঘরি মানে নাগা সন্ন্যাসী? না দাদা, এইখানে তো ভুলটা করলেন। গঙ্গাসাগরে বা প্রয়াগের কুম্ভমেলায় আসা কৌপিনধারী বা উলঙ্গ সব সন্ন্যাসী যে নাগা সন্ন্যাসী তার তো কোনো মানে নেই। এদের মধ্যে অঘরী সন্ন্যাসীও আছে। ও আচ্ছা আচ্ছা, তা তাদের পাবো কোথায়? কাশীতে মণিকর্ণিকার শ্মশানে অঘরীরা নিয়মিত সাধনা করেন। আর ওখানে সপ্তদশ শতকে অঘরী গুরু কিনারাম প্রথম তার আশ্রম স্থাপন করেছিলেন। তাই ওদের কাছে কাশী সাধনায় সিদ্ধ লাভের জন্য এক পবিত্র স্থান। তবে ওরা সাধারণত কোনো মানুষকে অত পাত্তা দেয় না, আবার সাধারণ মানুষকে এড়িয়েও চলে না বা বাজে ব্যবহার করে তাড়িয়ে দেয় এমনটাও নয়। কিন্তু সাহায্য ছাড়ার মতো পরিস্থিতি তো থাকে না ওখানে। তাহলে আপনি? আমি কি করে, তাই তো আমি তো প্রয়াগের কুম্ভমেলায় গিয়ে অঘরী বাবা রুদ্রনাথের কাছে হত্যা দিয়ে পড়েছিলাম। যে কটা দিন মেলা চলেছিল সব কটা দিন। শেষে বাবার থাকতে না পারে আমার উপায় বাঁচিয়ে দিলেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে বাবাকে পাওয়াই তো মুশকিল। কখন যে কোথায় থাকেন। আর অঘরী কথাটার মানেই হলো যার ঘোর কেটে গেছে। এরা মুখ্য লাভের জন্য ভয়ঙ্কর উপায় সাধনা করে। এদের ক্ষমতা অনেক। সাধারণ মানুষ এদের এড়িয়ে চললেও যদি এদের একবার প্রসন্ন করা যায় তো কোনো কথাই নেই। বাবার রুদ্রনাথের কি কম ক্ষমতা আমি দেখলাম। কিন্তু কি জানেন দাদা, তিনি যে কোথায় কখন থাকেন, শেষবার শুনেছিলাম কুশাভদ্রার তীরে নাকি তিনি আছেন। যাবেন নাকি একবার ওনার কাছে? হ্যাঁ। শেখর বেশ খানিকক্ষণ চুপ করে থাকে। কি ভাবছেন? অচেনা কারোর সাথে এইভাবে যাওয়া নিয়ে? বেশ তো, সময় নিন না, আমি তো আর জোর করছি না। লোকটা উঠে পড়ে। জোরালো একটা হুইসেলের শব্দে হুঁশ ফেরে শেখরের। লোকটা চলে যাচ্ছে তো। আরে যদি সত্যি ওই অঘরী বাবার কাছে গেলে কোনো লাভ হয়? এদিকে হাওড়া যাওয়ার ট্রেনটাও ধীর গতিতে স্টেশনে ঢুকছে। এই ট্রেন মিস হয়ে গেলে অনেক দেরি হবে বাড়ি ফিরতে। যদিও আরামবাগ থেকে বাসে করে মেচগ্রাম যাওয়াই যায়, কিন্তু ত্রিনা তো আর জানে না যে ও মেচেদা এসেছে। তাই অফিস থেকে ফেরার সময় যে ট্রেন ধরে ও হাওড়া থেকে ফেরে সেই ট্রেনই ধরতে হবে। প্রথম দিনের মতোই আজ 7 মাস ধরে শেখর এটাই করে আসছে। ট্রেনটা থেমে গেছে, কয়েক সেকেন্ড পরেই ছাড়বে। সিগন্যাল হলুদ হয়েই আছে। এক রাশ লোকের ভিড়ে লোকটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শেখর জোরে চিৎকার করে বলে ওঠে, ও দাদা, বলছি যেতে চাইলে আপনার সাথে যোগাযোগ করব কি করে? মনোহর পালকে মেচেদা বাস স্ট্যান্ডে মোটামুটি সবাই চেনে। তাও যদি খুঁজে না পাও তাহলে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গিয়ে পাল ফ্লাওয়ার্স আছে, ওইখানে খোঁজ করো। অন্ধকারটা ক্রমশ গাঢ় হচ্ছে। চারিদিকের ঘন সবুজ ঝাউবন বাতাসের ছন্দে দুলছে। বাতাসটা কোন দিক থেকে আসছে? এই ঝাউয়ের জঙ্গলের বুকে পৈতের মতো যে কুশভদ্রা সাগরের দিকে ছুটে চলেছে, সেই দিক থেকে কি? দিনের বেলায় যে কুশভদ্রাকে শ্যামলা সবুজ শাড়ি পরা রূপসীর মতো দেখায়,
সেই কুশভদ্রার জল এখন ঘোর কালো। কোণার্ক থেকে মাত্র 8 কিলোমিটারের দূরত্ব। কিন্তু এই ঘন জঙ্গল আর তার মাঝের শ্মশান ভূমি যেন কোনো অদৃশ্য মায়া বলে সেই আদিম যুগেই রয়ে গেছে। যেন আধুনিক সভ্যতার অনধিকার প্রবেশ নেই কুশভদ্রার এই ঘন জঙ্গলে। সামান্য এগিয়ে যেতেই সামনে দুটো অগ্নিশিখা দেখা গেল। মরা পোড়ার গন্ধটা যেন থমকে আছে তার চারিদিকে। এতক্ষণ ধরে ছুটে আসা বাতাসও যেন এখানে স্তব্ধ। সেই চিতা দুটোকে বাম পাশে রেখে ছায়ামূর্তি দুটো জঙ্গলের আরো গভীরে ঢুকে যায়। মূর্তি দুটো যেন সবার চোখ এড়িয়ে চলেছে। এই কিছুদিন আগেই এই জঙ্গল এবং তার সংলগ্ন শ্মশানে একদল সন্ন্যাসী ডেরা বেঁধেছিল। ঠিক তার পরপরই আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেখান থেকে ছোট ছোট বাচ্চারা রহস্যজনকভাবে উধাও হয়ে যেতে লাগলো। তাদেরই কয়েকজনের মৃতদেহ এই কুশভদ্রার তীরে পাওয়া যায়। বিকৃত মৃতদেহ, যেন কোনো হিংস্র সাপদ খুবলে খেয়েছে দেহগুলো। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো কোনো দেহের সাথেই তার মুন্ড পাওয়া যায়নি। মাথাগুলো আরো বেশ কিছুটা দূরে, যেখানে ওই কালভৈরবের মন্দির রয়েছে তার পেছনে পাওয়া যায়। জনগণের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই পুলিশও আসে, কিন্তু চালিয়েও কারুর হদিশ মেলেনি। তবে 20টিরও বেশি নরকঙ্কাল এবং হাড় পাওয়া যায়। এছাড়াও আরও অনেক জন্তু জানোয়ারের হাড় এবং মাংসের টুকরো পাওয়া যায়। তারপর থেকেই উড়িষ্যা পুলিশের নজরদারি এই এলাকায় জোরদার হয়েছে। হঠাৎ ঘন জঙ্গলের মধ্যে শুকনো পাতার উপর খচমচ শব্দ। কেউ কি তাদের অনুসরণ করছে? সামনের ছায়ামূর্তি দুটো থমকে দাঁড়ালো, এদিক ওদিক দেখছে। একবার মাথা উঁচিয়ে ওপরের দিকেও দেখল। কৃষ্ণা ত্রয়োদশীর মরা চাঁদ নেমে আসছে ঝাউবনের পাতা চিরে। ছায়ামূর্তি দুটো আবার চলতে শুরু করে। আরেকটু এগিয়েই সামনে একটা ধোঁয়ার কুণ্ডলী। একটা কাঠের স্তূপের ওপর ধিক ধিক করে জ্বলতে থাকা লাল আগুন থেকে গল গল করে ধূসর ধোঁয়া বেরোচ্ছে। শুধু কি তাই, নাকি আরো অন্য ধোঁয়া বেশি মিশেছে এই ধোঁয়াশার সাথে? গাঁজা? ছায়ামূর্তি দুটোর একজনের চাপা কণ্ঠ শোনা যায়। আস্তে শেখর বাবু, কোনো কথা বলবেন না। বাবা সাধনা করছে, এখন আমাদের চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অপর ছায়ামূর্তি আঙুল তুলে সামনের দিকে দেখায়। সেই আঙুল অনুসরণ করে দেখা গেল সামনের ধোঁয়ার কুণ্ডলীর ওপারে এক সাদা ভস্য মাখা সন্ন্যাসী। নিম্নাঙ্গে কালো কৌপিন আর বাঁ হাতে একটা কালো কলকে, সেটা মুখে ধরা। তা থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। বেশ কিছুক্ষণ গাঁজা টানার পর সামনে ত্রিশূলের তলায় রাখা মহাকালীর ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলতে শুরু করলেন তিনি। কোনো মন্ত্র কি? এই কালী বাংলার প্রচলিত কালী নয়, বেশ অন্যরকম। নিচে সব, আর তার ওপর ভয়ঙ্কর দর্শন মহাকাল। মহাকালের উপর বিপরীত সঙ্গমে অবস্থান করছেন মহাকালী। মহাকালের ঋজু লিঙ্গ প্রবেশ করেছে মহাকালীর যোনিতে। দেবী দশভুজা, প্রত্যেক হাতেই অস্ত্র। ডান দিকে চক্র, গদা, ত্রিশূল, খড়গ এবং ঢাল। বাম হাতে লকলকে অগ্নিশিখা, বজ্র, তীরধনু, কর্তিত মুন্ড এবং নরকপাল। গলায় নরকঙ্কালের মালা। কোটরগত চোখ, বিরাট রক্তজিহ্বা লাল হয়ে ঝুলছে। বিড়বিড় করে বলে চলা মন্ত্র এবার থামল। পাশের থালা থেকে এক মুঠো সিঁদুর নিয়ে কিছুটা সামনের ছবির দিকে ছুঁড়ে বাকিটা নিজের কপালে মাখলেন সাধক। তারপর উঠে দাঁড়ালেন। কিসের ওপর দাঁড়িয়ে আছেন? মৃতদেহ। তার মানে এতক্ষণ মৃতদেহের ওপরেই বসেছিলেন। ধোঁয়া এবং বসা অবস্থায় থাকার জন্য বোঝা যায়নি।
শেখরের শির দাঁড়াবে একটা হিম শীতল স্রোত ধীরে ধীরে নেমে যাচ্ছে। রাত কটা হবে কে জানে, মাথার উপরের চাঁদটাকেও আর স্পষ্ট দেখা যাচ্ছে না। দূর থেকে একদল কুকুরের হাড় হিম করা কান্না ভেসে আসে। হঠাৎ সামনের ভস্মমাখা সন্ন্যাসী এক ঝটকায় নিজের কৌপিন খুলে ফেলেন, তারপর একটা পাত্র ধরলেন নিচে। ওটা ওটা কি? নরকরটি। ভস্মমাখা স্নিষ্ণ দিয়ে মূত্রের একটা ধারা গিয়ে পড়ে সেই নরকরটিতে। এইবার ঢকঢক করে সেই মূত্র তিনি পান করেন। ঘেন্নায় শেখরের গা গুলিয়ে ওঠে। এসব কি দেখছে ও? নিজের মূত্রপান! বেশ কিছুটা দূরে ছিটকে যায় সে, একটা ঝাউ গাছের গুড়ি ধরে মাথাটা ঝুঁকিয়ে দাঁড়ায়। সমস্ত দেহটা গুলিয়ে একটা তেতো জল মুখ থেকে বেরিয়ে আসছে। কিছুটা বমি হওয়ার পরে মাথা ঝুঁকিয়ে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কাঁধে একটা হাত পড়ল। মনোহর পাল। কে ফিরে যাবেন নাকি? শেখর কোনো উত্তর না দিয়ে বিহ্বল দৃষ্টিতে তাকায়। তবে আমার কথা যদি ধরো, তবে এসবে গুরুত্ব না দেওয়াই ভালো। এসব ওদের সাধন পদ্ধতি। ওনারা নিজেদের মলমূত্র থেকে মরা পচা জীবজন্তু মানুষের দেহ সব খান। ওনারা খাবারের ব্যাপারে বেশি বাজ বিচার করেন না। সবচেয়ে কম সাধনে বেঁচে ঈশ্বরের সাধনা করাকেই গুরুত্ব দেন। সব নিয়ে আপনার ভেবে কাজ নেই। বাবার সাধনা শেষ হলেই ওনার পায়ে গিয়ে পড়ুন, উনি সব সমস্যার সমাধান করে দেবেন। মনোহর পাল ফিসফিস করে বলে। শেখর তাও কোনো উত্তর দেয় না। ওর মনে প্রবল দোলাচল। কি করবে কিছুই বুঝতে পারছে না। ফিরে যাবে কি? তাহলে কি সব আশার এখানেই সমাপ্তি? যে ক্ষীণ আলোর বিন্দুটা লক্ষ্য করেছে, বাড়িতে কিচ্ছু না জানিয়ে প্রায় অচেনা একজনের সাথে এত দূর দৌড়ে এসেছে, সেসব তো এক লহমায় নিভে যাবে। কি করবে সে? শুনুন, ভয় পাবেন না। এই চারদিকে এত সাধু দেখেন, এরা প্রায় সবাই শক্তির উপাসক। আর শক্তির উপাসকদের 3 ভাগে ভাগ করা যায়: কৌল আগম, মিশ্র আগম, সময় আগম। আর তন্ত্র সাধনা সাধারণের জন্য নয়। সত্তাধিক গুণ অনুযায়ী তন্ত্রকে জামল তন্ত্র আর ডামর তন্ত্র এই 2 ভাগে ভাগ করা হয়েছে। এরকম 24টা তন্ত্রের বইকে বিচার করে মোট 192টা বইতে তন্ত্রশাস্ত্রকে শেষ করা হয়েছে। এই অনুযায়ী অঘরী, ডামরি, ডাক, তান্ত্রিক, সাবরি অনেক ধরনের সাধক দেখা যায়। তবে বর্তমানে কলিযুগে অঘরী সাধু তান্ত্রিকদেরই বেশি দেখা যায়। এদের মধ্যে অঘরী সন্ন্যাসীদের ক্ষমতা অনেক বেশি। এরা চাইলে সব পারেন। একবার যদি আপনি বাবার উত্তরাতকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে শেখরকে দেখে মনে হয় যেন তবুও কিছু একটা ভাবছে। আরে দাদা, বাবা আমাকে নিজে এসব সাধনার বিষয়ে জ্ঞান দিয়েছেন। ওনার দয়া আমার পরন্ত সংসার। উনি আমাকে ভালো রকম চেনেন। এতদিন যখন কষ্ট করে এলেন, তখন ফিরে গিয়ে লাভ নেই। তার চেয়ে বরং আসুন আমার সাথে। আর হ্যাঁ, ভুলেও যেন ওনার কাছে টাকা পয়সার কথা বলবেন না। ওনারা ওসব কিছু নেন না। অঘরী সাধুরা কেবল মুক্তির জন্য সাধনা করে। কামিনী কাঞ্চনে ওদের আসক্তি নেই। বম শঙ্কর, বম বম শঙ্কর। সামনের ঝাউ গাছের আড়াল থেকে একটা গম্ভীর জয়ধ্বনি আছড়ে পড়ল কুশভদ্রার তীরে। এইবার মনোহর পাল শেখরকে প্রায় টানতে টানতে নিয়ে যায় অঘরী বাবা রুদ্রনাথের কাছে। বাবা কিছুক্ষণ নির্লিপ্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকেন। সবাই নিস্তব্ধ। শেখর আস্তে আস্তে ওনার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। তারপর খুব মৃদু কণ্ঠে সব খুলে বলে। আবার সব চুপচাপ। সময় যেন থমকে দাঁড়িয়ে। তোর সমস্যার একটাই সমাধান, আর তা হলো নিয়ম। আষাঢ়ের অমাবস্যায় বউকে নিয়ে আসবি, আমি সব ব্যবস্থা করে রাখবো।
থোকা থোকা কালো মেঘ যেন এখনো জমে আছে আকাশের বুকে। সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হয়ে চলেছে। এখন কিছুটা থেমেছে, কিন্তু দমকা বাতাস আর মাঝে মাঝে মেঘের বুক চিরে তীব্র আলোর ঝলকানি বলে দিচ্ছে যে বৃষ্টি আবার আসতেই পারে। একদল লোক একটা মৃতদেহ দাহ করতে এসেছিল, কিন্তু দুপুর থেকে অপেক্ষা করেও চিতাতে অগ্নি সংযোগ করতে পারেনি। এই একটু আগেই কোনো রকমে মুখাগ্নিটা করেছে, তারপর পুরোটা পোড়ার অপেক্ষাও করেনি, বৃষ্টি আসার ভয়ে ফিরে গেছে। ভেজা কাঠে যত না আগুন, তার থেকে অনেক বেশি ধোঁয়া। কালো ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে ঝাউয়ের জঙ্গলের কালো আকাশের নিচে যেন আরেকটা কালো সামিয়ানা তৈরি করেছে। ধোঁয়া মাখা চিতাটার সামনে মৃতের কোনো পরিজন না থাকলেও 3 জন মানুষ উবু হয়ে বসে আছে। তাদের মধ্যে 2 জনের দেহের লজ্জাস্থান একটা লাল কাপড়ে ঢাকা, অন্যজন কিন্তু সম্পূর্ণ নগ্ন। 3 জনার গলাতেই হাড়ের মালা। যে নগ্ন ব্যক্তিটি আছেন তিনি নরকরটিতে একটু দেশীয় মদ পান করলেন। সবটা গলায় পৌঁছালো না, কিছুটা ঠোঁটের কষ বেয়ে পড়ে গেল। এইবার সে পাশের 2 জনের দিকে মদের বাকি অংশটা এগিয়ে দিল। এরা মধ্যযুগীয় কাশ্মীরি কাপালিক তন্ত্রের অনুসারী কালমুখ সম্প্রদায়ের তান্ত্রিক। বর্তমানে এরাই অঘরী নামে পরিচিত। নগ্ন অঘরী সন্ন্যাসী এবার উঠে দাঁড়িয়ে সামনের দিকে কি যেন একটা খোঁজ করতে শুরু করে। ওইদিকেই কুশভদ্রা নদী। ক্ষীণতয়া কুশভদ্রাও যেন এখন বর্ষার জলে পূর্ণ যুবতী। তার দেহের বাঁকে বাঁকে যেন ছলাৎ ছল শব্দ বিহঙ্গ। ঠিক এমন সময় 4 জোড়া মৃদু পায়ের শব্দ পাওয়া যায়। এইবার চিতার ঘন ধোঁয়ার চাদর সরিয়ে 4 জন এসে দাঁড়ালো নগ্ন সন্ন্যাসীর কাছে। 3 জন পুরুষ, 1 জন নারী। নারীর পরনে লাল টকটকে একটা কাপড়, মাথার চুলের ডগা বেয়ে টপ টপ করে জল পড়ছে। কাঁধ এবং পিঠের কাপড়ও সেই জলে ভেজা। ভিজে মাথার সিঁথি থেকে সিঁদুরটা গলে এসে নামছে কপাল বেয়ে। দেখে মনে হচ্ছে যেন এখনই স্নান করে উঠল, কিন্তু চোখ দুটো বন্ধ। মাথাটা যেন ভারী হয়ে নেমে এসেছে বুকের ওপর। কোনো মাদকে আচ্ছন্ন কি? তার পাশের যে পুরুষ, তারও একই অবস্থা। পরনের পোশাক শুকনো হলেও ঠোঁটের কোষ থেকে লালা গড়িয়ে পড়ছে। চোখ খোলা, কিন্তু দৃষ্টি শূন্য। কি হচ্ছে, কেন হচ্ছে, কি হতে চলেছে যেন কিছুই বুঝতে পারছে না। তাদের ধরে ধরে এতদূর হাঁটিয়ে এনেছে বাকি 2 জন। সব ঠিক আছে তো বৎস মোহনলাল? হ্যাঁ গুরুদেব, সব ঠিক আছে। বরটাকে মালের সাথে চরস মিশিয়ে খাইয়ে দিয়েছি। ও এখন নেশার ঘোরে, চাইলেও কিছু করতে পারবে না। আর মেয়েটা, ওটাকেই আমার দরকার, ছেলেটাকে নয়। ওরও একই অবস্থা। কড়া ঘুমের ওষুধ দেওয়া আছে, আর সাথে ড্রাগসের ইঞ্জেকশন পুশ করা আছে। মেয়েটা রজস্বলা তো? একদম। শেকড় মালটা নিজের মুখে বারবার বলেছে, কিন্তু আমি তার পরীক্ষা করে। ঠাস করে একটা চড় এসে পড়ে বক্তার মুখে। একথা কোনোদিন মনেও আনবি না। তোকে আমি বিবাহিতা মেয়ে ধরে আনতে পাঠিয়েছি, মানে এই নয় যে তুই যা খুশি তাই করবি। সন্ন্যাসীর দাঁতে দাঁত ঘষার শব্দ পাওয়া যায়। তাই তো করেছি গুরুদেব। মনোহর পাল নাম নিয়ে অত দূর থেকে আনলাম মেয়েটাকে আর ছেলেটা। আশেপাশে কেউ টের পায়নি। এবার আপনি যদি আমাকে একটু কৃপা করেন, মানে আপনার কৃপায় যদি আমার ব্যবসার পার্টনারটা মরে। ওসব মারণ, উচাটন, বশীকরণ ওসব কিছু হবে না। তবে হবে, তোর কাজ হবে। কিন্তু তার আগে আমার সিদ্ধি লাভটার যে প্রয়োজন। এতদিন মৃতের সাথে সঙ্গমে যে লাভ হয়নি, এবার জীবন্ত নারীর সাথে।
সেই সিদ্ধি লাভ হবে, এবার হতেই হবে। বাম শঙ্কর, যা মেয়েটাকে চিতা বসের ওপর শুইয়ে দে। আর আর এটাকে? ওটাকে অন্তিম আহুতির জন্য প্রয়োজন। ওটাকে ধরে রাখ। তৃণাকে একটা ছাই চাপা স্তূপের ওপর শুইয়ে দিল মনোহর পাল। কি হচ্ছে এটা? তৃণা তো ওই অঘরী বাবার ব্যাপারে কিছুই জানে না। পুরীতে বেড়াতে আসার নাম করে ওকে এখানে এনেছে শেখর। তারপর এখানে এসেই যেন মনোহর পালের সাথে পরিচয় এমনভাবেই পুরো ব্যাপারটাকে সাজিয়েছে। এখন এসব কি হচ্ছে? সেদিন যে অঘরী বাবা রুদ্রনাথ বললেন নিয়োগ পদ্ধতির মাধ্যমে শেখর তার পুরুষত্ব ফিরে পাবে, সে বাবা হবে, তাহলে আজ এসব কি হচ্ছে? রজস্বলা, মৃতদেহ নয় জীবিত নারীর সাথে সঙ্গম, এসব কি বলছেন বাবা রুদ্রনাথ? মাথাটা কিছুতেই কাজ করছে না। সমস্ত ঘটনাগুলো যেন চোখের সামনেই ঘটছে, কিন্তু কিছু করার নেই শেখরের। শূন্য দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়ে থাকে সে। একই সাথে 4-4টে ঢাকের শব্দে কুশভদ্রা তীরের এই ঝাউবন গম গম করে উঠল। মনোহর পাল ওরফে মোহনলাল এবং বাকি 4 জন তৃণার অচেতন দেহটার চারিদিকে একই তালে ঢাক বাজিয়ে চলেছে। তাদের সাথে সাথে তাদের মাথাটাও যেন এক তালে দুলছে। অঘরী বাবা রুদ্রনাথ এক পা করে এগোতে থাকে তৃণার দিকে। শেখর আর পারে না, নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে ছুটে যায় রুদ্রনাথের দিকে। ও সন্তান চেয়েছিল, নিজে পিতৃত্বের অধিকারী হওয়ার শক্তি চেয়েছিল, কিন্তু এসব তো চাইনি। কিন্তু সে রুদ্রনাথের কাছে পৌঁছানোর আগেই একটা তীব্র আঘাত লাগে মাথায়। রুদ্রনাথ শেখরকে আসতে দেখেই হাতে ধরা ত্রিশূলটা দিয়ে আঘাত করেছে ওর মাথায়। মাটিতে আছড়ে পড়তে পড়তে শেখরের দেহটা শূন্যে যেন কিছু একটা আঁকড়ে ধরার নিষ্ফল প্রয়াস করে। ঢাকগুলো কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল, ওগুলো এখন আবার বাজতে শুরু করলো। রুদ্রনাথ এবার তৃণার কাছে বসে ওর বুকের কাপড় আস্তে আস্তে সরাতে শুরু করলো। একটা তীব্র বিস্ফোরণের সাথেই একটা লেলিহান অগ্নিশিখা প্রায় নিভন্ত চিতাটা থেকে বেরিয়ে আসে। তার সাথেই একটা জলদ গম্ভীর শব্দ ঢেউয়ের মতো আছড়ে পড়ে এই কুশভদ্রার তীরে। তোকে বলেছিলাম না ফিরে যেতে, লেকিন তুই শুনলি না। মণিকর্ণিকার শ্মশান থেকে সেদিন তোকে বের করে দিয়েছিলাম। তারাপীঠ, কামাখ্যা, নাসিকের তাম্রকেশ্বর, উজ্জয়নের মহাকালেশ্বর, সব জায়গা থেকে তোকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও তুই ইস জায়গায় এসে একই কম করছিস। তোর আর মুক্তি নেই। আগুনের লেলিহান শিখা চিরে একটা লাল কৌপিনধারী বিশাল পুরুষ এসে দাঁড়িয়েছে। পিছনের জটার থেকে বেরিয়ে আসা দড়ির মতো পাকানো চুলগুলো যেন শীতল সরীসৃপের মতো ঝোড়ো বাতাসের তালে তালে নাচছে। ডান হাতে ধরা ত্রিশূল থেকেও একটা লাল কাপড় ওই জটার সাথে সাথেই উঠছে। বাঁ হাতে নরকপাল, কপালে বিভূতি দিয়ে আঁকা 3টি আড়াআড়ি দাগের ওপর লাল রক্তটিকা, আর তা যেন তৃতীয় নয়নের মতোই ধকধক করে চলছে। তাকে দেখেই রুদ্রনাথের সর্বাঙ্গে যেন এক ভয়ের শিহরণ খেলে গেল। কিন্তু গুরুদেব, আমার ভুলটা কোথায়? অঘরীতন্ত্রে রজস্বলা নারী সঙ্গম তো সাধন মার্গেরই অঙ্গ। রুদ্রনাথের কণ্ঠে কম্পনটা স্পষ্ট। আছে, লেকিন সেটা তার ইচ্ছাতেই এবং নিষ্কাম সঙ্গম। তুই যেটা করতে যাচ্ছিস সেটা নয়। অচেতন और इच्छा ছাড়া এই মিলন सिर्फ और सिर्फ तेरा भूख मिटाने के लिए। সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেব, নিঃসন্তান দম্পতিকে সন্তান দেওয়ার জন্য যে নিয়োগ পদ্ধতি, তা কিন্তু অনেক পুরনো পদ্ধতি। মহাভারতেও ছিল। এইভাবেই তো বেদব্যাসের ঔরসে ধৃতরাষ্ট্র, পাণ্ডু বা বিদুর হয়েছে। এইভাবে তো
পঞ্চপাণ্ডব হয়েছে। সেক্ষেত্রেও পতি মৃত, নহলে পতি সম্মতি লাগে, তা কি তুই পেয়েছিস? আর ঘড়ি তন্ত্রে নিयोगের কোনো জায়গা নেই। अगर लोक कल्याण के लिए भी कोई काम किया जाए तो वो भी निष्काम होना चाहिए। तेरा मन में तो खोट है, कमना बसना जायनी तोर, तुई मकसना तुई शक्ति जास जा दिए तुई जा खुशी ताई कर भी, इसलिए तो के सब जगह के तारिये देवा है जाए। केवल नर मांस खाने से और नर रक्त पीने से ही कोई अघोरी नहीं बन जाता, मलमूत्र पीने से भी कोई अघोरी है ना। इसलिए निष्काम होते हवे, सबके जोर मंदे भगवान को ढूंढते हवे, प्रकृति को अपना अंदर समट लेते हवे। কণ্ঠে তীব্র ভৎসনা, কণ্ঠ নয় যেন মেঘমুদ্রিত শব্দ মাদল। চারিদিক নিস্তব্ধ, দুটি অচেতন দেহ পড়ে। বাকি চারজন পালিয়েছে। দূর থেকে একদল কুকুরের রক্ত জল করা হুঙ্কার ভেসে আসে। শাস্তির জন্য তৈয়ার হো যা, তোকে ঢুঁড়তে ঢুঁড়তে তোর শাস্তির জন্যই আমি এখানে এসেছি। তোর পাপ কি টগর ভরে গেছে। আগন্তুক ত্রিশূলটা বাম হাতে ধরে ডান হাতের তর্জনীটা ধীরে ধীরে ওপরে তোলে। কে কাকে শাস্তি দেবে গুরুদেব? আপনি বাঁচলে তবে না শাস্তি। রুদ্রনাথ হাতে ত্রিশূলটা তুলে দৌড়ে আসে। আবার একটা বিস্ফোরণ। বিস্ফোরণের শব্দ ছাপিয়ে একটা কান ফাটানো তীব্র ধ্বনি ওদের কেন্দ্র করে চারপাশে ঘুরপাক খেতে থাকে। রুদ্রনাথের চোখে বিস্ময়ের স্পষ্ট ছায়া। চোখের দ্বারায় চিতাটার যে কাঁপা কাঁপা শিখাটার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেটা ধীরে ধীরে সর্বগ্রাসী রূপ নিয়েছে। এবার একটা কালো দেহ ধীরে ধীরে উঠে বসে চিতাটার উপর। তার দেহের মাংস যেন গলে গলে পড়ছে আগুনের পিণ্ড হয়ে। পুড়ে কালো হয়ে যাওয়া চামড়ার আস্তরণ ভেদ করে তলার কালো মাংসপেশি স্পষ্ট। দেহটা কি নারীর নাকি পুরুষের সেটা বোঝার কোনো উপায় নেই। জ্বলন্ত মৃতদেহটা ধীরে ধীরে এগিয়ে আসছে রুদ্রনাথের দিকে। তার পেছনের লাল গনগনে আগুনের ফুলকিগুলো যেন হাওয়ায় উড়ছে। রুদ্রনাথ যেন ভয়ে বিস্ময়ে স্থবির। পা দুটো যেন কেউ সজোরে আটকে দিয়েছে মাটিতে। কোনো দিকে পালানোর আর কোনো উপায় নেই। স্বয়ং মৃত্যু যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। আগন্তুকের তর্জনী আবার নির্দেশিত হলো। জ্বলন্ত দেহটা এবার রুদ্রনাথের কণ্ঠনালীটা চেপে ধরল। ধীরে ধীরে রুদ্রনাথের দেহটা শূন্যে উঠে যাচ্ছে। তৃতীয়বারের জন্য বিস্ফোরণ ঘটল। সাথে সাথে কান ফাটানো শব্দে তীব্র নীলাভ সাদা আলোয় ঝলসে গেল কুশভদ্রার পার। ঝাউয়ের জঙ্গলটা ভেদ করে একটা লকলকে আগুনের স্তম্ভ যেন উঠে গেল আকাশের দিকে। আবার তীব্র বাজের শব্দের সাথে সাথেই আকাশ ভেঙে বৃষ্টি নামল কুশভদ্রার তীরে। শেখর ত্রিনাকে নিয়ে কোনো রকমে টলতে টলতে মনোহর পাল সহ আরো তিনটে আধপোড়া দেহ পেরিয়ে যখন কুশভদ্রার তীরে ঝাউবন ছাড়াচ্ছে, তখনও যেন মাথার মধ্যে সেই অচেনা আগন্তুকের কণ্ঠস্বর অনুরণন তুলেছে। ফিরে যা, ফিরে যা, তোদের সন্তান হবে। সব অলৌকিকের মধ্যে লৌকিক থাকে।
বছর দুয়েক পরের ঘটনা। শেখর এবং তৃণার মেয়ের আজ অন্নপ্রাশন। চারিদিকে হাসির মধ্যে প্রথমবার ভাত খেল ওদের ছোট্ট তৃষা। ওদের সন্তান পৃথিবীতে এলো নিয়োগ পদ্ধতিতেই, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যার নাম ইন্ট্রাইউটেরিয়ান ইনসেমিনেশন। তাহলে কেমন লাগলো আজকের গল্প? আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর এখন সময় সেই চমকের, যার কথা গল্পের শুরুতে তোমাকে বলেছিলাম। আমরা এখন থেকে গল্পের মধ্যে থেকে একটা করে প্রশ্ন রাখবো তোমার কাছে। প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানাও কমেন্ট বক্সে। যারা যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে 3 জনের নাম আমরা অ্যানাউন্স করব পরের সপ্তাহে আমাদের গল্প শুরুর আগে। তাহলে ঝটপট নিচের কমেন্ট বক্সে লিখে জানাও যে মনোহর পালের আসল নাম কি ছিল। উত্তরের অপেক্ষায় রইলাম। এই গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং যতটা সম্ভব শেয়ার করো, যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে তুমি তো জানো বাকিটা। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে তোমাকে জানাই শুভরাত্রি। ভালো থাকো, ভয়ে থাকো।